বাংলাদেশকে চরম শিক্ষা দিলেন মোদি। না বিশ্বাস ইউনূসের বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক এখন সাপে নেউলে। ইতিমধ্যেই ঢাকার সঙ্গে রপ্তানি বন্ধ করছে সাউথ ব্লক, আর তার জেরে ঢাকা তাদের 3টি স্থলবন্দর অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। 3টি বন্দর হলো চিলাহাটি, দৌলতগঞ্জ, তেগামুখ এবং হবিবগঞ্জের বাল্লা স্থলবন্দর পণ্য ওঠানামা আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার পদে আর থাকতে চাচ্ছেন না প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, দায়িত্ব নিতে পারেন প্রধান বিচারপতি। সেনাপ্রধানের সাথে প্রধান বিচারপতির বৈঠকের গুঞ্জন ছড়িয়ে এমন দাবিতে তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম। এমনও দাবি করা হচ্ছে সেনাবাহিনীর অধীনে শীঘ্রই গঠিত হতে যাচ্ছে কেয়ারটেকার সরকার। এবার এসব গুঞ্জনের বিষয়ে মুখ খুললেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। হাত পেতে নাও, বাকির খাতায় শূন্যতা। আর জামাতের লোকেরা যা করে আগে আখিরাতের জন্য, আমার মাবুদ আমার আল্লাহ খুশি হবেন এবং আমি জান্নাতে যাব, আমি জাহান্নাম থেকে মুক্তি পাবো। এখন জান্নাত শব্দটাও এইসব পলিটিক্যাল পার্টিগুলো এত মানে কি বলবো দেউলিয়া হয়ে গেছে। দিনভর নানান গুঞ্জন গিয়েছে। কেউ কেউ বলছিল যে আজকে যদি ডক্টর ইউনূস সরকার টিকা থাকতে পারে তাহলে এই সরকার পড়বে না। আবার কেউ কেউ বলছিলেন যে আজকের দিনেই সেনাপ্রধান বরখাস্ত হতে যাচ্ছেন, তার জায়গায় নতুন কেউ আসতে যাচ্ছেন। আর এই সকল কিছুর মূলে আমাদের যিনি সেনাপ্রধান আছেন জেনারেল ওয়াকারুজ্জামান, প্রধান বিচারপতির সাথে ওনার সাক্ষাৎ, রাষ্ট্রপতির সাথে ওনার সাক্ষাৎ, প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ, এ নিয়ে নানান আলোচনা আসছে। পিনাকি থেকে শুরু করে সাংবাদিক ইলিয়াস প্রতিনিয়ত কয়েক ঘন্টা পর পর একটা পোস্ট করা পুরো জাতির মধ্যে একটা চাঞ্চল্যকর অবস্থান তৈরি করে ফেলছিল যে আজকে তো একটা রফা দফা হয়ে যাবে। বাট ফাইনালি দিন শেষে বাবাজিকা ঠুল্লু হয়েছে। আমরা এবার আসুন গণমাধ্যমের বরাতে, মানে যারা অথেন্টিক নিউজগুলো করে আমার দেশ থেকে শুরু করে আরো বেশ কিছু পত্রিকা আছে, তো তাদের রেফারেন্স থেকে ফাইনালি দিন শেষে আসলে কি ঘটেছে আজকে সারাদিন আপনারা বড় বড় সোশ্যাল মিডিয়া কিং যারা আছে তাদের বক্তব্যে বা আরো বিভিন্ন ভুয়া নিউজে টেনশনে ছিলেন। প্রিয় দর্শক, ভিডিওটি যারা অন করেছেন তাদেরকে বলবো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের যাওয়ার পর বাংলাদেশের পরিস্থিতি যে এতটা খারাপের পরিস্থিতির রূপ নেবে এটা কেউ কখনো কল্পনাও করতে পারেনি। বাংলাদেশের অলরেডি 5টি ব্যাংকের এখন দেউলিয়ার পথে। 5টি ব্যাংকে এখন টাকা পয়সা বলতে কোনো কিছুই নাই। যাদের টাকা পয়সা ছিল তারাই এখন টাকা তুলতে যেয়ে কোনো টাকা পয়সা কোনো কিছুই পাচ্ছে না। এবং শেখ হাসিনার একটি কল রেকর্ড থেকে আমরা জানতে পারছি যে শেখ হাসিনা খুব তাড়াতাড়ি বাংলাদেশে আসতে চলেছেন এবং বাংলাদেশে এসে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতা থেকে সরিয়ে তিনি নিজেই ক্ষমতায় বসবেন এবং সেটিও 2টি দেশের সাপোর্টে বাংলাদেশে আসতে চলেছে শেখ হাসিনা। ভারত এবং চীন এই দুইটি দেশ মিলে বাংলাদেশে আনতে চলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, কারণ শেখ হাসিনা ছাড়া বাংলাদেশের হাল ধরা কোনো লোকের পক্ষে সম্ভব নয়। আজকের ভিডিওটি এই বিষয়ে হতে চলেছে। ভিডিওটিতে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিতে চলেছি আপনাদের কাছে। তাহলে দর্শক চলুন আর কথা না বাড়িয়ে আজকের মূল ভিডিওটি শুরু করা যাক। তার আগে ছোট্ট একটু রিকোয়েস্ট, আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমাদের চ্যানেলে সবসময় আমার নিত্য নতুন লেটেস্ট নিউজ ভিডিওগুলো আপলোড করা হয়। দর্শক তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসা যাক। ওই 3 স্থলবন্দর ছাড়াও সে দেশের আরো কয়েকটি স্থলবন্দর প্রায় বন্ধের মুখে। ওইসব বন্দরে পণ্য ওঠানামার কাজ হচ্ছে না বললেই চলে। ওইসব বন্দর চালু রাখতে হলে সরকারকে আরো টাকা ঢালতে হবে। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে প্রেস সেক্রেটারি বলে, দেশের অধিকাংশ স্থলবন্দরে পণ্য ওঠানামার জন্য সরকার থেকে সবুজ সংকেত মিলেছে, কিন্তু পরিকাঠামোগত সমস্যা, পণ্য রপ্তানি তলানিতে চলে যাওয়ায় বন্দরগুলি নিষ্ক্রিয় হয়ে পড়েছে। আর এইসব বন্দর চালু রাখতে হলে অর্থের প্রয়োজন। দরকার কর্মী নিয়োগ, এতে সরকারের উপর বাড়তি চাপ তৈরি করবে। জনগণের টাকা খরচ করতে হবে। পূর্বতন শেখ হাসিনা সরকারকে নাম না করে খোঁচা দিয়েছেন শফিকুল। বলেন, অতীতে রাজনৈতিক বিবেচনায় সীমান্ত এলাকায় স্থলবন্দরের অনুমোদন দেওয়া হয়েছিল, কিন্তু বাস্তবে সেখানে আশানুরূপ বাণিজ্যিক কার্যক্রম গড়ে ওঠেনি। ফলে এগুলি প্রয়োজনীয়তা ক্রমেই শেষ হয়ে আসছে। যে বন্দরগুলি বন্ধ করে দেওয়া হয়েছে, বাণিজ্যিক লেনদেন চালানোর প্রয়োজনীয় পরিকাঠামো নেই বললেই দাবি ইউনূস সরকারের। একমাত্র হবিবগঞ্জের স্থলবন্দরটি পরিকাঠামো নির্মিত হয়েছিল, যদিও নৌ পরিবহন মন্ত্রকের দাবি ওই বন্দরের ভারতীয় অংশ যেখানে প্রয়োজনীয় পরিকাঠামো নেই, সড়ক যোগাযোগ ব্যবস্থার অভাব রয়েছে। ফলে পণ্য ওঠানামা আপাতত স্থগিত রাখাই বাঞ্ছনীয়। যদিও রাজনৈতিক মহল মনে করছে দিল্লির এই সিদ্ধান্তের পিছনে রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান মোহাম্মদ ইউনূসের সাম্প্রতিক একটি বিবৃতি। সাম্প্রতিক চীন সফরকালে ইউনূস বলেন, উত্তর পূর্ব ভারত সম্পূর্ণভাবে স্থলবেষ্টিত, গোটা অঞ্চল বাংলাদেশের উপর নির্ভরশীল। বাংলাদেশ হলো এই অঞ্চলের সাগর রক্ষক। এখানেই শেষ নয়। চীন সফরে গিয়ে সে দেশের সঙ্গে আমদানি রপ্তানিরও প্রস্তাব দেন অন্তর্বর্তী সরকার প্রধান। ইউনূসের এই বিতর্কিত মন্তব্যের জেরে দিল্লি ঢাকার সঙ্গে আপাতত পণ্য আমদানি রপ্তানি অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। মোদির এই সিদ্ধান্তে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার রীতিমতো ফুঁসছে। আলোচনায় প্রথম বক্তা হিসেবে অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন বলেন, আমরা দেখতে পাচ্ছি দেশের সংবিধান ছুঁড়ে ফেলার পায়তারা চলছে। এর পেছনে জামাত শিবির ও জাতীয় নাগরিক
পার্টি জড়িত। অধ্যাপক ইউনূসের নেতৃত্বে তারা মুক্তিযোদ্ধাদের জুতার মালা পরাচ্ছেন। তার বক্তব্য শেষ হওয়ার আগেই একদল যুবক স্লোগান দিতে দিতে মিলনায়তনে প্রবেশ করে। তারা জুলাইয়ের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, লীগ ধর জেলে ভর, জুলাইয়ের যোদ্ধারা এক হও লড়াই করো, এমন স্লোগান দিতে থাকে এবং গোল টেবিল আলোচনার ব্যানার ছিঁড়ে ফেলে। এ সময় আলোচনায় অংশ নেওয়া ব্যক্তিদের অবরুদ্ধ করে রাখে। দুপুর 12:30টার দিকে পুলিশ এসে তাদের হেফাজতে নেয়। প্রত্যক্ষদর্শীদের মতে জুলাই যোদ্ধা ব্যানারে আল আমিন রাসেলের নেতৃত্বে কয়েকজন যুবক অনুষ্ঠানে উপস্থিত লতিফ সিদ্দিকী সহ অন্যদের ঘেরাও করে রাখেন এবং মিলনায়তনে তাদের অবস্থান ঠেকানোর চেষ্টা করেন। রমনা বিভাগের এডিসি আসাদুজ্জামানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লতিফ সিদ্দিকী সহ কয়েকজনকে ভ্যানে তুলে নিয়ে যায়। ঘটনাস্থলে একটি ভাঙা টেবিল পড়ে থাকতে দেখা যায়। মিলনায়তনে অংশগ্রহণকারীদের পাশাপাশি কিছু লোককে হট্টগোল করতে দেখা গেছে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সেনাবাহিনীর সম্পৃক্ত হবার সুযোগ নেই বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR। বৃহস্পতিবার দুপুর 2টায় বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে এই সংক্রান্ত একটি পোস্ট করা হয়েছে। পোস্টে বলা হয়, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ববিদ্যালয়সমূহের আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ সেনাবাহিনী মোতায়েন সংক্রান্ত বিবিধ সংবাদ প্রচারিত হচ্ছে, যা সেনাবাহিনীর দৃষ্টিগোচর হয়েছে। এ বিষয়ে জানানো যাচ্ছে যে সরকারের পক্ষ থেকে বাংলাদেশ সেনাবাহিনীকে এ সকল নির্বাচনসমূহে দায়িত্ব পালনের বিষয়ে কোনো নির্দেশনা প্রদান করা হয়নি এবং ভবিষ্যতে এ ধরনের কোনো দায়িত্বে সম্পৃক্ত হবার সুযোগ নেই। বাংলাদেশ সেনাবাহিনী মনে করে বিদ্যমান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রত্যক্ষ সহযোগিতা এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনসমূহ একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে সকলের জন্য শুভকামনা রইল। জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সিনিয়র সহসভাপতি তানিয়া রব বলেন, জুলাই সনদ যদি আইনি ভিত্তিতে বাস্তবায়ন করার সুযোগ না হয় তাহলে সেটি কোনো দলীয় সরকার বাস্তবায়ন করবে না। তাহলে জুলাই ছাত্র জনতার রক্ত ও প্রাণ দেওয়া অর্থহীন হয়ে গেল। কিছু আলোচিত ঘটনা ঘটেছে। এই আলোচিত ঘটনা ঘটবার প্রেক্ষিতে নানা রকম গুজব, নানা রকম প্রপাগান্ডা ছড়িয়ে পড়ছে। বিশেষ করে গুজবটা বেশি এই মুহূর্তে ছড়ছে কোথার থেকে? যারা সরকারে আছে তারা নয়, গুজবটা আসলে সরকারের বাইরে যারা আছে, এই সরকারের আগে যারা ছিল তাদের পক্ষ থেকেই, তাদেরই কতিপয় মানুষ গুজব ছড়াচ্ছে। গুজব ছড়িয়ে আসলে কি লাভ এটি আমি বুঝি না। এমনও গুজব ছড়াচ্ছে যে ইতিমধ্যে 6-7 জন উপদেষ্টা পদত্যাগ করেছেন। এমনও গুজব ছড়ানো হচ্ছে যে 1 সেপ্টেম্বর থেকে দেশে জরুরি অবস্থা জারি হবে। এমনও গুজব শোনা যাচ্ছে যে ইউনূস পালিয়ে যাচ্ছে। না ভাই, এগুলো কোনো কিছুই সঠিক নয়। তবে পর্দার অন্তরালে অনেক ঘটনা ঘটছে এবং ইউনূস চলে যাবে, এতে কোনো মিথ্যে নেই। সরকারের মধ্যে একদম ভাঙচুর অবস্থা, ভেঙে পড়বে, যে কোনো মুহূর্তে বিল্ডিংটা ভেঙে পড়ে এরকম অবস্থা আছে। কিন্তু তাই বলে কেউ কেউ যে অতিরিক্ত বলছেন যে আজকেই সরকার বিদায় নেবে, ইউনূস চলে যাচ্ছে কিংবা এগুলো কিচ্ছু না, এখনো পর্যন্ত নয়। তবে আয়োজন চলছে। আয়োজনটা কেমন আপনি দেখুন যে আজকে হাইকোর্ট প্রথমে ডাকসু নির্বাচন স্থগিত করলো, এরপরে চেম্বার আদালত এটিকে আবার বলে দিল যে নির্বাচন হতে কোনো বাধা নেই। এই ডাকসু নির্বাচন, রাকসু নির্বাচন, চাকসু নির্বাচন, জাকসু নির্বাচন, এগুলো আসলে জামাতের প্রেসক্রিপশনে। এগুলো করে একটা ব্যাপক গন্ডগোল লাগিয়ে দেওয়া এবং গন্ডগোল লাগিয়ে দিয়ে প্রধান লক্ষ্য আছে যে একটা বিপ্লবী সরকার করা। আসলে গুরুত্বপূর্ণ একটা খবর দর্শক, সেটি হচ্ছে জেনারেল ওয়াকারুজ্জামান সেনাপ্রধান, তিনি সাক্ষাৎ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে। গতকালকে তিনি সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতির সঙ্গে। এই সাক্ষাৎটা সাধারণ সাক্ষাৎ না, বিশেষ সাক্ষাৎ এবং বিশেষ একটি পরিস্থিতি বা অবস্থার প্রেক্ষিতে এই সাক্ষাৎ। নানা ভাবে এই খবরগুলো বিশ্লেষণ হচ্ছে। গুজবের ডালপালা গতকালকে থেকেই ছড়িয়েছে, ফলে এই গুজবের ডালপালার মধ্যে আমি পার্টিসিপেট করতে চাই না। শুধু যেটা বলতে চাই যে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎ করাটা সেনা প্রধানের, এটা কিন্তু স্বাভাবিক বিষয় না। এটা কখনো এই ধরনের প্রধান বিচারপতির সাথে সাক্ষাৎ করে না। কিন্তু যেহেতু একটা আপৎকালীন পরিস্থিতি, জরুরি একটা পরিস্থিতি, যেই কারণে একটা অন্তর্বর্তী সরকার এবং সেই 5ই আগস্ট শেখ হাসিনা দিল্লিতে পালিয়ে যাবার পর থেকে ওয়াকারুজ্জামান বা সেনা বাহিনীর উপরে, সশস্ত্র বাহিনীর উপরে একটা বিশেষ দায়িত্ব বর্তেছে দেশের আইন শৃঙ্খলা রক্ষা করার বিষয়। সেই কারণে দেখবেন যে সেনাবাহিনীও বিভিন্ন সময় নানা রকম স্টেটমেন্ট দিচ্ছে। এটা সবই দেশের স্বার্থে। রেগুলার গভর্নমেন্ট থাকলে তখন সেনাবাহিনীর যে ভূমিকা থাকে আর বিশেষ পরিস্থিতিতে যে ভূমিকা থাকে সেটা একটু বোঝা দরকার। নতুবা অনেকে প্রশ্ন তুলতে পারেন যে কেন
তিনি সাক্ষাৎ করছেন, বা এটা খবর হিসাবে আসছে কেন? এটা সত্য যে তিনি চীন সফরে গিয়েছিলেন, তবে চীন সফরের বিষয়গুলি নিয়ে যে তিনি সংশ্লিষ্টদেরকে অবহিত করছেন বিষয়টা তা না। বাংলাদেশে এখন একটা পরিস্থিতি বিরাজ করছে, সেটা হচ্ছে নির্বাচনকে ঘিরে। নির্বাচনের রোডম্যাপ হয়েছে,